অনেক ছাত্রছাত্রী তারা আত্মহননের পথ বেছে নিচ্ছে। এর দায় কার? এর দায় এই ব্যবস্থার। সরকারের পরিবর্তন হলেও আমাদের যে দুর্দশা, আমাদের যে বঞ্চনা, তা কিন্তু সেই তিমিরেই রয়েছে। পূর্বতন সরকার একদম নির্বিচারে তথ্য লোপাট করেছিল, যাতে এই যারা টেন্টেড তারা যাতে রিভিল না হয়ে যায়। সেই জিনিসটা ঝুলিয়ে রেখে রেখে তারা সেগ্রিগেশন করলো না। এই যে টেন্ডার থেকে গোটাটাই তারা দেখাচ্ছে যে ম্যানুপুলেটেড। এটা ম্যানুপুলেশন যে শুধু আর্থিক লেনদেনের মধ্যে হয়েছে তা নয়, যে এই যে তখন যে বরাদ দিয়েছিল সেখানেও কিন্তু গরমিল রয়েছে। কোথাও গিয়ে বোঝা যাচ্ছে যে এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই, অনিয়মের বিরুদ্ধে লড়াই, বেনিয়মের বিরুদ্ধে লড়াই, এটা ধীরে ধীরে কোনো একটি রাজ্যের মধ্যে সীমায়িত নেই, এটা গোটা ব্যবস্থা এবং কেন্দ্রের মধ্যেও কিন্তু এটা ছড়িয়ে রয়েছে। দিদি এসএসসি চাকরি পেয়েছিলেন পুরুলিয়ার ঈপ্সিতা দাস মহাপাত্র। মাত্র তার বয়স হয়েছিল 34 বছর। হাতে আর সময় 1 মাস, সামনেই 31শে আগস্ট। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল হয়ে গেল। তীব্র মানসিক অবসাদ ও চাকরির অনিশ্চয়তার কারণে যোগ্য শিক্ষিকা ঈপ্সিতা ওষুধ খেয়ে আত্মঘাতী হয়েছেন, বলাই যায় আত্মহত্যা করেছেন। প্রশ্ন আমার এটা রইল, সাধারণ মানুষের উপর বারবার এই ধরনের একটা দিক সাধারণ মানুষের দিকে উঠে আসছে, মানে আমি বলতে চাইছি সাধারণ মানুষকে কেন বারবার এই ধরনের সমস্যার মোকাবিলা করতে হচ্ছে? মর্মান্তিক বিষয় কোন জায়গায় জানেন? আমাদের সাধারণদের ক্ষেত্রে সরকারের পরিবর্তন হয় কিন্তু আমাদের অবস্থার পরিবর্তন হয় না। পূর্বতন সরকার একেবারে খুল্লা দুর্নীতি করলো, প্রাতিষ্ঠানিকভাবে দুর্নীতি করলো। সেই দুর্নীতির বলি হলেন আজকের এই দিদিমণি। শুধু তা না, আপনি যদি ইতিহাস খোঁজেন সুবল স্যার পাবেন, তার আগে যাবেন, এবং এর কোনো শেষ নেই। কত মানুষ যারা বাধ্য হয়েছে আত্মহননের পথ বেছে নিতে, এবং বহু মানুষ যারা বঞ্চিত আমাদের মতন, তারা কিন্তু কার্যত জীবন্ত লাশ হয়ে আজকে হয়তোবা বেঁচে আছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আজকে এটা প্রমাণিত হচ্ছে যে সরকারের পরিবর্তন হলেও আমাদের যে দুর্দশা, আমাদের যে বঞ্চনা, তা কিন্তু সেই তিমিরেই রয়েছে। আপনি শুরুতে বললেন 31 আগস্ট, এর আগে কি হলো? 31 ডিসেম্বর পূর্বতন সরকার। আচ্ছা, তারপরে নোটিফিকেশন হলো, এক্সাম হলো, তাতে নানা বিতর্ক। প্রচুর ছেলে মেয়ে আমাদের মতন যারা বয়সের কারণে তারা নিজেদেরকে আর এলিজিবল কিনা সেটা প্রমাণ করার সুযোগই দিল না পূর্বতন সরকার। এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তাহলে আমরা কি দেখছি? যে সরকার যদি জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের দিয়ে যদি সরকার তৈরি হয়, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, অফ দ্য পিপুল, কিন্তু সেই পিপুলই যদি আজকে সেই ব্যবস্থার দ্বারা আত্মহত্যা করতে, আত্মহননের পথ বেছে নিতে হয়, তাহলে তো আজকে প্রশ্নচিহ্নের মুখে আসবেই যে আমরা কোথায় আসলে আছি। দেখুন, যোগ্যতার নিরিখে কাজ পাবো, এখানে তো অন্য কথার কোনো কারণ নেই, এখানে কোনো দলীয় রাজনৈতিক বিষয় না। কিন্তু দুঃখের হলেও এটা কিন্তু বাস্তব। পূর্বতন সরকার যে অপরাধ করেছে, সেই অপরাধ বর্তমান সরকার যদি তার দায়িত্ব আমাদেরকে রেস্কিউ করার জন্য না নেয়, তাহলে কিন্তু আমরা এটা বুঝবো যে আমাদেরকে যে সমস্ত কমিট করে আপনারা আজকে সরকারে এসেছেন, এবং সরকার, ওনারা তো এমনি আসেননি, আমাদের মতন সাধারণ মানুষ ইলেক্ট করেছেন বলেই তাই। তাহলে কোথাও গিয়ে সেই কমিটমেন্ট কিন্তু রাখা হবে না। প্রত্যাশা রাখবো বর্তমান সরকার বিষয়টার উপরে সংবেদনশীলতার সাথে এবং মানবিকতার সাথে নৈতিকভাবে বিচার করবেন। কারণ পুরোটা দেখা যাচ্ছে যে এই সরকার বলছে যেহেতু ওটা বিচারের আওতায় রয়েছে, তাই বিচার যেভাবে চলবে সেভাবে। এটা তো গেল একটা টেকনিক্যাল কথা, কিন্তু তার মধ্যে বাইরেও তো একটা, যদি সোশ্যাল জাস্টিসের জায়গা থেকে দেখেন, তাহলে সেই জাস্টিস কোথায়? সেই জাস্টিস তো সরকার চাইলে আমাদেরকে দিতে পারেন। সেই আবেদন রইল আপনাদের মারফতে যে আমাদের যেন আর এইরকম কোনো দিদিমণি বা মাস্টার মশাইকে ভবিষ্যতে এইরকম ইন্টারভিউ আপনাকে নিতে আসতে কারোর কাছে না হয়, যে এই অবসাদে আমাদেরকে বাধ্য হতে হচ্ছে আত্মহননের পথ বেছে নিতে।
এই ঘটনা তো দিদি প্রথম নয়, যেমন আপনি সুবল স্যারের নাম নিলেন, তার সাথে প্রবীণ কর্মকারের নামটাও উঠে আসেন। এনারা সবাই দুশ্চিন্তায়, মানসিক অবসাদে আমাদের ছেড়ে চলে গেছেন। সেখানে দাঁড়িয়ে বিচার ব্যবস্থার উপর যারা এই 26,000 যে শিক্ষক শিক্ষিকা যাদের ভবিষ্যৎ আজকে যোগ্য অযোগ্যের মাপকাঠিতে দাঁড়িয়ে রয়েছে, তাদের অনেকের প্রশ্ন যে তাহলে বিচার ব্যবস্থা কি আদৌ সঠিক পথে হয়েছে? এই বিষয়ে কি বলতে চাইবেন? একদমই না। বিচার, দেখুন, বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা রয়েছে। বিচার হবে কিসের নিরিখে? তথ্যের নিরিখে। পূর্বতন সরকার একদম নির্বিচারে তথ্য লোপাট করেছিল, যাতে এই যারা টেন্টেড তারা যাতে রিভিল না হয়ে যায়, সেই জিনিসটা ঝুলিয়ে রেখে রেখে তারা সেগ্রিগেশন করলো না। এই যে টেন্ডার থেকে গোটাটাই তারা দেখাচ্ছে যে ম্যানুপুলেটেড। এটা ম্যানুপুলেশন যে শুধু আর্থিক লেনদেনের মধ্যে হয়েছে তা নয়, যে এই যে তখন যে বরাদ দিয়েছিল সেখানেও কিন্তু গরমিল রয়েছে। তারপরেও সরকারের যদি, স্কুল সার্ভিস কমিশনের যদি সদিচ্ছা থাকতো, অনায়াসেই সেটা কিন্তু পারতো। আচ্ছা, বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে তারা সব সময় বলবেন যেটা হয় তথ্য নির্ভর। আর সর্বোপরি যে কথাটা দাদা, যতই আমরা বলি না কেন গণতান্ত্রিক পরিকাঠামোয় আইন সকলে, আইনের চোখে সকলেই সমান, এটা নিছকই কাগুজে। কারণ আমাদের মতন সাধারণ মানুষের ওই লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে উকিল দীর্ঘদিন ব্যয় বহন করা সম্ভব নয়। ফলত দেখা গেছে আগের সরকার তারা ওই আর্থিক দিক থেকে যেহেতু সেই ঘুর পথে আমাদের এই ট্যাক্সের টাকায় বিভিন্ন উকিল রেখে কোথাও গিয়ে এই জায়গাটাকে আরো লেন্দি করেছে। এবং পরবর্তীতেও আমরা এখনো পর্যন্ত কোনো যে আমাদের জন্য, অর্থাৎ যারা বঞ্চিত, যারা প্রতারিত হয়েছি সরাসরি, মানে এখানে কোনো দ্বিমত নেই যে আমরা এলিজেবল হবার জন্য যা যা ক্রাইটেরিয়া নিডেড ছিল সেইগুলোর থেকে আমরা কোথাও ম্যানুপুলেটেড হয়েছি সেটা বলতে পারবেন না। তো মেধা আমার যাচাই করবার জন্য যা যা ক্রাইটেরিয়া ছিল সেগুলো ফুলফিল করার পরেও কিন্তু আমরা সাকসেস পাইনি। আমাদেরকে নানা রকম ভাবে হিউমিলিয়েট করা হয়েছে, এখনো করা হয়, হয়তো বা ভবিষ্যতে হবে, কারণ সেই নিরিখে আমরা ব্যর্থ। তবে দাদা, আমরা পরাজিত নই। আমরা এই যে একটা নোংরা ব্যবস্থার, এই রাষ্ট্র ব্যবস্থার একটা অংশ কর্তৃক আমরা কিন্তু সরাসরি শিকার। তারই রেসিডুয়াল আজকে আপনারা দেখছেন যে আমাদেরকে আত্মহননের পথ বেছে নিতে হচ্ছে। এবং বিচার প্রক্রিয়াও এখানে যদি নিরপেক্ষতা অবলম্বন করে, বললাম সেই শুরুতে, সোশ্যাল জাস্টিস আমাদেরকে পাইয়ে দেওয়ার দিকে না যান, তাহলে কিন্তু কোথাও গিয়ে আজকে গণতন্ত্রই প্রশ্নচিহ্নের মুখে থাকবে। একদমই দিদি, এই প্রশ্ন, মানে এই যে শব্দটা বললেন গণতন্ত্র প্রশ্নের মুখে, একদমই তাই। যেমন বলছেন সাধারণ মানুষ একটা বিচার পেতে অনেক পয়সার খরচ, যেটা আপনি উল্লেখ করছেন, সময় সাপেক্ষ। সেখানে দাঁড়িয়ে নতুন সরকার আমাদের রাজ্যে এখন প্রতিষ্ঠিত হয়েছে, তারা প্রায় 2 মাসের উপর আমাদের রাজ্যে চলে এসেছেন। সেখানে দাঁড়িয়ে নতুন সরকারের প্রতি কতটা ভরসা রাখতে পারছেন যে তারা মানে আলটিমেটলি বিচার ব্যবস্থার মাধ্যমে সঠিক রায় বা মানে যোগ্য অযোগ্যের যে একটা দোলাচল, সেটার একটা সঠিক পথ তৈরি করতে পারবেন বা আপনাদেরকে একটা রায় দেবেন? দেখুন, বর্তমান মুখ্যমন্ত্রী তখন তো বিরোধী দলনেতা ছিলেন, তিনি কিন্তু ভীষণ আশাব্যঞ্জক কথা তখন আমাদেরকে বলেছিলেন। আমরা এখনো পর্যন্ত সেই প্রত্যাশা জারি রেখেছি যে নিশ্চয়ই নতুন সরকার, তারা শুরুতেই বললাম সংবেদনশীলতার সাথে, মানবিকতার সাথে বিচার, এই অন্তত স্পেসিফিক আমাদের মতন যারা সরাসরি পূর্বতন সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার, তাদের বিষয়টা ভাববেন। এবং সেক্ষেত্রে বিচার প্রক্রিয়া এবং যা তথ্য আছে সেখানে যারা পিটিশনার তাদের উকিল, সরকারের উকিল, সিবিআই এর উকিল, এই যে সমস্ত আইনজীবীদের নিয়ে একটা ব্যবস্থা করে তারা যদি চান, ডেফিনেটলি এর ইতিবাচক সাড়া দিতে পারবে। এখন আমরা ওয়েট করছি যে এই সবে তো হয়েছে, আপনার সরকার 9 মের পর গঠিত হয়েছে, তারপর দেখা যাক। আমরা এখনো ভরসা রাখছি যে নতুন সরকার ডেফিনেটলি আমাদের বিষয়গুলোকে একদম ইতিবাচক ভাবে দেখবেন। এখানে দলীয় রাজনীতি বা এই ধরনের কোনো পার্সপেক্টিভে এগুলোকে বিচার করবেন না।
দুর্নীতি, আমাদের রাজ্যে এসএসসি দুর্নীতি, এই দুর্নীতির সাথে কেন্দ্রেরও একটা সম্পর্ক দেখতে পাওয়া যাচ্ছে। নেট, বিষয়টি নেট, সেখানেও একজন মানুষ প্রায় 22 দিন ধরে অনশন করছেন। শোনা যাচ্ছে প্রায় 18 জন নেট পরীক্ষার্থী মারা গেছেন। এই বিষয়টা নিয়ে কিভাবে বলবেন? মানে এই দুর্নীতি কি আমাদের সারা ভারতবর্ষকে কখনো গ্রাস করে নিতে পারে বলে এই আশঙ্কা করছেন আপনি? ধীরে ধীরে যে জায়গায় যাচ্ছে, কারণ দুর্নীতি তো একটা মানসিকতা এবং এটা একটা ব্যবস্থা। এবং দেখুন, এই ব্যবস্থাটাকে লালন করছে কারা, পরিচালনা করছে কারা, তারা কিন্তু এই রাষ্ট্র ব্যবস্থার একটা অবিচ্ছেদ্য অংশ। এটা স্কুল সার্ভিস কমিশন, আপনি যেটা বললেন নিটের কথা, যেখানে একদম প্রবেশিকা পরীক্ষা, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় হলো যে কোনো মানুষের ক্ষেত্রে, সেটা চাকরি প্রার্থী হোক আর সে একটা ভালো কিছু পড়াশোনার জন্যই হয়, সে ডাক্তারি পড়ার জন্যই হোক, যাই বলুন না কেন, সেটা তার কাছে কিন্তু অপটিমাম লেভেলের প্রায়োরিটি লিস্টে থাকে। সেই যে পরিশ্রম, সেই যে সমস্ত অধ্যাবসায় দিয়ে সে যখন জানতে পারে, যেমন আমরা দেখেছি দুর্নীতি বা তাদের বেনিয়মের কারো বলি হচ্ছে, তখন তো হতাশা গ্রাস করে। আজকে দিদিমণি যেমন আত্মহননের পথ বেছে নিয়েছিলেন, বা আগেও সুবল স্যারের কথা বললেন, এরকম অনেক অজস্র উদাহরণ আছে। একই রকম ভাবে যদি আপনি দেখা যায় যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ এর বিরুদ্ধে কিন্তু বারবার এই ধরনের দুর্নীতির বারবার উঠেছে প্রসঙ্গ, তা সত্ত্বেও কিন্তু দেখা গেছে এই 2024 সালে হয়েছে, আবার পুনরাবৃত্তি কিন্তু রয়েছে। এবং তার প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে অনেক ছাত্রছাত্রী তারা আত্মহননের পথ বেছে নিচ্ছে। এর দায় কার? এর দায় এই ব্যবস্থার। সেই কারণেই আজকে এডুকেশনাল অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচু এবং এখন যে যারা এই যুবতী অর্থাৎ যাদেরকে আমরা জেনজি বলছি, তারা যে এই জনতা কক্রোশ পার্টি নামে যে তারা যে অ্যাজিটেশনটা করছেন, এখানে কিন্তু নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের আপনি বলতে পারবেন না। যারা শাসক দলকে পছন্দ করেন বা পছন্দ করেন না, নির্বিশেষে সকলে আছে, তাদের কিন্তু যে বেসিক ডিমান্ড, সেটাকে আপনি কোনো যুক্তি দিয়ে কিন্তু বলতে পারবেন না এই ডিমান্ডগুলো অমূলক, অন্যায়, বলতে পারবেন না। কারণ এইগুলোতে কিন্তু প্রকৃত অর্থে সবচাইতে বেশি সেই মরছে কিন্তু আমাদের মতন মানুষ এবং আমাদের মতন ঘরের সন্তানেরা। তাহলে আজকে এই এডুকেশনাল অ্যাক্টিভিস্ট যিনি সোনাম স্যার এবং অন্যান্যরা, তারা কোথাও গিয়ে এটা সাধারণ মানুষকে বোঝাচ্ছে এই আন্দোলনটা, বা এই যে ধর্মেন্দ্র স্যার যে এই আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর যে ধর্মেন্দ্র প্রধানের যে পদত্যাগ দাবি করছে, যে অ্যাকাউন্টেবিলিটি নিয়ে, যে আপনি দায় স্বীকার করুন যে এই যে ঘটনাটা ঘটেছে তার জন্য রেসপন্সিবল, কিন্তু কোথাও গিয়ে দেখছি সেখানে ঔদ্ধত্য এবং রিজিডিটি, যেটা কিন্তু গণতন্ত্রের ক্ষেত্রে কখনোই স্বাস্থ্যকর নয়। আমরা কি দেখতে পেলাম, আপনি যে প্রসঙ্গ আসলো, একটা জনস্বার্থ মামলা হলো এবং সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে বলা হলো যে যথাযথ ব্যবস্থা নেওয়া। সেই বিষয়টাকে কোথাও গিয়ে মিসইউজ করে কার্যত হাইজ্যাক করার মতো করে একদম দিল্লি পুলিশ কি করলো, তাকে একদম একটা সাদা কাপড়ে কর্ডন করে নিয়ে আপনার দিল্লির হলো হাসপাতালে অ্যাডমিট করলো। এবং সেখানে এই যে আচরণগুলো, এটা তো কখনো গণতন্ত্রের প্রতি কখনোই মানে শ্রদ্ধাশীল মানুষ করতে পারবে না। এখানে তো এই যে ক্ষমতার দম্ভ, ঔদ্ধত্য, এই ব্যাপারটা কিন্তু কোনো গণতন্ত্র প্রেমী মানুষেরা কোথাও গিয়ে একদিন না একদিন মেনে নেবে না। হয়তো তার জন্য ব্রুটালি তাদের পরে আক্রমণ আসছে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসেছিল আমাদের উপর, এবং যেমন ব্যক্তিগতভাবে আমি বা অন্যান্যরা প্রচুর মিথ্যে মামলা রয়েছে, আমরা ফাঁসিয়েছে এবং সেগুলো চলছে। এই একটা লড়াই চলছে, কারণ সত্য মিথ্যা, শুভ অশুভ, ন্যায় অন্যায়, এখানে যে একটা অসম লড়াই, অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রের সমস্ত শক্তি তাদের হাতে রয়েছে, অপর প্রান্তে আমাদের হাতে কি রয়েছে, সত্য এবং ট্রান্সপারেন্সি, সততা, এই স্বচ্ছতা, এইগুলোকে পুঁজি করে
আমরা আমাদের স্বর ক্ষেপণ করছি এবং তার প্রেক্ষিতে আমরা ন্যায় চাইছি। ফলত আজকে কোথাও গিয়ে বোঝা যাচ্ছে যে এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই, অনিয়মের বিরুদ্ধে লড়াই, বেনিয়মের বিরুদ্ধে লড়াই, এটা ধীরে ধীরে কোনো একটি রাজ্যের মধ্যে সীমায়িত নেই, এটা গোটা ব্যবস্থা এবং কেন্দ্রের মধ্যেও কিন্তু এটা ছড়িয়ে রয়েছে। আগামী দিনে হয়তোবা নেসেসিটি হয়ে দাঁড়াবে সময়ের নিরিখে সর্বাত্মক আন্দোলন এই ব্যবস্থার বিরুদ্ধে, কোনো দলীয় রাজনীতির বিরুদ্ধে নয়, ব্যবস্থার বিরুদ্ধে। দিদি, আমার একটি প্রশ্ন রইল, সর্বশেষ প্রশ্ন। আপনি যেহেতু আমরা এখন রাজ্য এবং কেন্দ্র দুটো বিষয় নিয়েই আলোচনা করলাম, সেক্ষেত্রে সাধারণ মানুষ হিসাবে, সমস্ত সাধারণ পরীক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে আপনি যেহেতু আমাদেরকে আজকে বাইট দিচ্ছেন, এইটা নিয়ে আলোচনা করছেন, সেখানে দাঁড়িয়ে শ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে সাধারণ মানুষের যাতে কল্যাণ হয়, সাধারণ মানুষ যাতে সুবিচার পায়, সাধারণ মানুষের যাতে বিচার ব্যবস্থার প্রতি আস্থা থাকে, সেই উদ্দেশ্যে যদি কিছু বলেন। না, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী, তিনি তো সবার, যারা ভোট দিক না দিক, যখন তিনি একদম সর্বোচ্চ পদে তিনি আসীন হবেন, তখন তো উনি সবার। সুতরাং সেখানে শিক্ষা, স্বাস্থ্য এমন সেন্সিটিভ জায়গা, এই জায়গাগুলো যদি সততার সাথে, স্বচ্ছতার সাথে না রাখা হয়, তাহলে কিন্তু যতই বলুন না কেন এই ব্যবস্থা কোনোদিন ভালোভাবে চলবে না। নৈরাজ্য তৈরি হবে, দুর্বৃত্ত রাজ কায়েম হবে এবং তারই ফলশ্রুতি যেমন আজকে রাজ্যে আপনারা দেখে, আগের পূর্বতন সরকারের রাজত্বকালেও চলেছে এবং ধীরে ধীরে সেটা কিন্তু আজকে যেটা দিল্লির যন্তর মন্তরে, সেখানে তো কোনো নির্দিষ্ট একটি রাজ্যের নয়, নিট একটা আপনার সর্বভারতীয় পরীক্ষা। ফলত সেখানে কিন্তু বিভিন্ন রাজ্যের মানুষ আছেন এবং আপনারা বিভিন্ন সমাজ মাধ্যমে দেখিয়েছেন, ওখানকার বিভিন্ন নিউজ চ্যানেলে দেখা যাচ্ছে আপনাদের মতো যারা ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিকতা করেন, যে তারা হয়তো বিজেপিকে, তার বাড়ির নেতা আছে, সদস্য আছে, কিন্তু তিনিও কিন্তু এসেছেন, বিকজ বিষয়টা কিন্তু দলীয় রাজনীতির মধ্যে সীমায়িত নয়। সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর কাছে একদম আবেদন, যেটা আপনাদের নৈতিকভাবে অভিভাবকত্ব পালন করা উচিত, যে আপনারা কাদেরকে বঞ্চিত করছেন, কাদেরকে এটা থেকে সরাতে চাইছেন। যে আজকে যে কেন্দ্রীয় মানে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, যদি তিনি মনে করেন আমি রেসপন্সিবল নন, কেন নন সেটাও তিনি বলুক। আজকে এই অ্যাজিটেশন কেন হবে, এর প্রেক্ষাপট কেন তৈরি হলো, এতগুলো যে ছেলে মেয়ে আজকে, তারা তো কোনো দলীয় রাজনীতির সাথে যুক্ত নয়। আপনারা অন্তত সংবেদনশীলতা যদি এটা না দেখান, একদিন মানুষই তো আজকে আজ না হোক কাল মুখ ফিরিয়ে নিতে বাধ্য হবে। ফলত সেই জায়গাটা প্রত্যাশা রাখবো, ওনারা এখনো পর্যন্ত আলোচনার মধ্য দিয়ে যাতে আশু সমাধান হয়, সেই বিষয়টা পজিটিভলি ভাববেন। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম।